দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাশায়েক শশী। শশী, সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল আছে। অনেকক্ষণ ধরে আলোচনা চলছে। আপনার কাছে এই মুহূর্তে যেটা আসতে চাই, নির্বাচন পরবর্তী বিভিন্ন সমীকরণের কথা তো শুনছিলাম, নতুন একটি সরকার বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সম্ভবত গেজেটও চলে আসবে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই ক্ষমতার পালাবদলও ঘটবে। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কোন ধরনের বাংলাদেশ নতুন সরকারের জন্য রেখে যাচ্ছে তাহলে? মানে অন্তর্বর্তী সরকার নতুন সরকারকে বাঘের মুখে ঠেলে দিছে আর কি। হ্যাঁ, মানে যে এই 16 মাস না 17 মাসের শাসন, হ্যাঁ, এইটা যে কত জটিল করে তুলছে আমাদের সমাজকে, এইটা আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, এবং এগুলি ফেস করতে হবে আপনার। যেমন একটা হচ্ছে মবক্রেসি। হ্যাঁ, মবক্রেসি ধরেন যে আগে ছিল মবক্রেসি, গত রেজিমেও ছিল, টুকটাক হয়েছে এরকম, কিন্তু এইভাবে মানে ইনস্টিটিউশনালাইজ মবক্রেসি, হ্যাঁ, এবং ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, টাইম মানে গেইন, এই যে হয়েছে আর কি। তো এটা যদি কন্টিনিউশন হয় তাহলে নিউ গভর্নমেন্টকে ফেস করতে হবে। আচ্ছা, তারপরে ধরেন কতগুলি এমন কতগুলো বিষয় মানে ডিসপিউট করে রাখছে আর কি। যেমন ধরেন নিউ মোরিং আপনার ইয়ে, তারপরে ধরেন যে একটা ওই যে শুল্ক চুক্তি যেটা হয়েছে সেটা এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, যেটা প্রকাশ মানে বাণিজ্য চুক্তি একটা হয়েছে, আবার এই চুক্তি সম্পর্কিত কোনো কিছু প্রকাশ করা যাবে না, সেটার জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এটার ভিতরে কি আছে আমরা তো জানি না। তারপরে ধরেন যে সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দেওয়া হয়েছে। এটা একটা বড় ঝুঁকি। আপনি এটা বাস্তবায়ন যদি না করতে চান তাহলে আপনাকে এটা তো রাস্তা নামবে, সরকারি কর্মচারী রাস্তা নামবেন না, যে তো ঘোষণা হয়েছে আপনি কেন করবেন না, এগুলো ফেস করতে হবে। তারপরে আরেকটা ধরেন, যৌক্তিক অযৌক্তিক যত আন্দোলন হয়েছে এই এই সরকারের আমলে, এটা তো একটা ট্রেন্ড প্রবণতা হয়ে গেছে যে আন্দোলন করলেই তো হয় দাবি দেওয়া আদায় হয়, তা না হলে এটা একটা যৌক্তিকত তৈরি হয়। সুতরাং এটা যদি প্রবণতা হয়ে যায় তাহলে নেক্সট গভর্নমেন্ট আমলে এটা প্রবণতা হবে। আচ্ছা, তারপরে ধরেন যে অর্থনীতিটা যে এই চ্যালেঞ্জগুলো আমি পরে আসতেছি, মানে বর্তমান অবস্থাটা আসলে তাহলে কি থাকলো, মানে আগামী সপ্তাহে যদি বিএনপি ক্ষমতায় নেয় কি দেখবে, কি চ্যালেঞ্জ দেখেন। চ্যালেঞ্জগুলি আমি ক্যাটাগরাইজ করি। প্রথমে ক্যাটাগরাইজ করি, একটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ, একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ, একটা সোশ্যাল চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে জিও পলিটিক্যাল। আমি এইভাবে ক্যাটাগরাইজ করি। এখন প্রথমে অর্থনীতিটা আসেন। অর্থনীতিটা এমন একটা অবস্থায় আসছে, এই নন গভর্নেন্সের মানে এটা নন গভর্নেন্সের ফল এগুলো। যেমন আমি নিজের কথা বলবো না, আমি কোট করি, হ্যাঁ, কাদেরকে কোট করব, যারা অথরিটি। যেমন একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে যে পর্যবেক্ষণ, তাতে বলতেছে যে আমাদের অর্থনীতি এখন সন্ধিক্ষণে। ওকে, আচ্ছা, অর্থ উপদেষ্টা তার শেষ কর্মদিবসে উনি বললেন যে খেলাপি ঋণ এবং ক্রেডিট সাপ্লাইয়ে এটা আমাদের কি বলে অর্থনীতি চাপে পড়বে। আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্য, হি সাপোজ টু বি ওয়ান অফ দ্য ক্লোজেস্ট, মানে হি ওয়াজ ইনফ্যাক্ট, শ্বেতপত্র করছে ইত্যাদি। সে তো এক সময় সরকারকে ব্ল্যাঙ্ক চেকই দিয়ে দিল আর কি। হ্যাঁ, বললো যে প্রতি বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে, মানে হোয়াট এ ফান আর কি। হ্যাঁ, মানে অনেকে আবার আশা করেছিলেন সেই শ্বেতপত্রের সূত্র ধরে হয়তোবা দুর্নীতিগ্রস্তদের অনেককে ধরা হবে বা পদক্ষেপ নেওয়া হবে, এবং কোনো খাত আইডেন্টিফাই না করে একটা গ্রস বলে দিল আর কি, $258 বিলিয়ন। কত, মানে কি বলবো। আচ্ছা, তারপরে দুর্নীতিতে এক ধাপ অবনমন হয়েছে। তারপরে ধর ইনফ্লেশন তো মানে সাউথ এশিয়া হায়েস্ট, এবং সেকেন্ড হায়েস্ট হচ্ছে সে আমাদের প্রায় অর্ধেক। আচ্ছা, তারপরে জিডিপি তো অনেক কম, খেলাপি ঋণ অসম্ভব রকমের বেড়ে গেছে, বৈদেশিক লোন অসম্ভব রকমের বেড়ে গেছে, কর্মসংস্থান ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট জিরো বলা যায়। অথচ দেখেন ওই ইনভেস্টমেন্ট সামিটের সময় কি হাইপ তোলা হইলো। আমি একটা টক শোতে বলছি, মনে হচ্ছিল যে
পাইপলাইনে ডলারের জ্যাম লেগে যাবে আর কি, কিন্তু আমাদের ইটস হলো পাইপলাইন, মানে এখান থেকে তাকালে ওই পাশ দেখা যায়। আপনার নিশ্চয় মনে আছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি মানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন তার কিছুদিন পর বলছিলেন যে বাংলাদেশে একেবারে তরুণদের কর্মসংস্থান চাকরির লাইন লেগে যাবে। হ্যাঁ, কত কথাই না বলছে। তারপরে ওই যে বন্যার সময় 1000 তহবিল তহবিল তৈরি হয়ে আসবে, তো এইটা সেইটা। তারপর তো ইউনূস সাহেব কত কথা বলছে, আমাদের তরুণরা বিশ্বকে নেতৃত্ব দিবে, এইটা সেটা, পৃথিবী আসবে আমাদের কাছে, আমরা কেউ যাব না। যাক, এগুলো তাদেরকে কোট করতে চাই না, মানে তাদের কোনো কথাই কোটেবল কোট না। হ্যাঁ, কিন্তু এটা এখন এই যে নতুন যে সরকারটা আসছে, মানে আপনি অর্থনীতির যে চিত্রটা এখন তুলে ধরলেন, একেবারে যদি বলি যে নতুন কর্মসংস্থান তৈরি, বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বা প্রচারণার সময় যে রূপরেখা দিয়েছে, আপনি কি তাতে সন্তুষ্ট? আপনি কি মনে করছেন কিভাবে এই এটা চ্যালেঞ্জে এইটা আমি বলি তো, আমি একটা কথা চালু করছি, সেটা হচ্ছে প্রমিস ইজ এ ক্লাউড অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ প্রমিস ইজ রেইনফল। যতক্ষণ না পর্যন্ত মেঘ থেকে বৃষ্টি না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি এইটা প্রতিশ্রুতি, তাই না? এটা তো যে মেঘ, পুঞ্জ পুঞ্জ মেঘ উনি তৈরি করলেন, হ্যাঁ, এখান থেকে বৃষ্টিপাত হবে কি না আই এম ডাউটফুল। এবং কতগুলি তো আমার কাছে অ্যাবসার্ড মনে হয়, হ্যাঁ, কতগুলি অ্যাবসার্ড মনে হয়। যেমন ধরেন যে এই 50 কোটি গাছ লাগানো হবে, 20,000 কিলোমিটার কি খনন করা হবে, তার 10 লাখ টাকা করে লোন দেওয়া হবে বিদেশে যারা যেতে ইচ্ছুক। আপনি ডাবল বেতনটা আগে দেন না, এই যে সরকারি কর্মচারী ডাবল করে দিল, এইটি আগে দেন, তারপরে না ওগুলি আসবে। তারপরে কতগুলি অ্যাবসার্ড মনে হয় আমার কাছে। তারপরে ফ্যামিলি কার্ড, 4 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেওয়া, হ্যাঁ, তারপরে 2 কোটি প্রবাসীকে কার্ড দেওয়া, কত কিছুই না। যাই হোক, আমি দেখি উনি নিশ্চয়ই ওনার যে একটা ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল নিশ্চয়ই আছে, ওনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, তারা কিভাবে উনি যখন এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, মানে প্ল্যানে তো নিশ্চয়ই ইকোনমির একটা অংশ থাকার কথা। দেখি ওনারা কি সাজেস্ট, কেন এগুলি বলছেন, আবার দেখব। তো এটা গেল অর্থনীতি চ্যালেঞ্জ, না? এবার আসেন আপনি পলিটিক্যাল চ্যালেঞ্জ, না? পলিটিক্যাল চ্যালেঞ্জ, ব্যুরোক্রেসি ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ এটা। তারপরে ধরেন যে এই যে আলট্রা ইসলামের যে ইসলামাইজেশনের যে একটা উত্থান ঘটছে, এটা তো একটা চ্যালেঞ্জ, এটা বড় ধরনের চ্যালেঞ্জ। তারপরে ধরেন যে মুক্তিযুদ্ধকে যেভাবে ডিফেম করা হয়েছে, এই মুক্তিযুদ্ধের ভাবমূর্তি মানে কি বলে যে পুনর্জাগরণ, এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের উপরে যে আক্রমণ হচ্ছে, নাটক, গান, অমুক তমুক, এই সেই, এগুলো এরকম একটা আবহাওয়া তৈরি করতে হবে যাতে আমরা কালচারাল অ্যাক্টিভিটি করতে পারি, ইত্যাদি, এইসব। আচ্ছা, সোশ্যাল আপনি দেখেন, মানুষের চরিত্রে কতগুলো গুণগত পরিবর্তন এসে গেছে। মানুষ বেপরোয়া হয়েছে, মানুষ উদ্ধত হয়েছে, মানুষ এখন ঝুঁকি প্রবণ হয়ে গেছে। ওই যে 5ই আগস্টে আমরা দেখছি না, একটা বললে 10টা আসে, এরকম আর কি ব্যাপারটা। তো এই যে ঝুঁকিপ্রবণ মানুষ, তারা যে কোনো ইস্যুতে তো আপনি রাস্তায় নেমে গিয়ে একটা পুলিশের মুখোমুখি হয়ে একটা বড় ধরনের কাণ্ড। এই প্রবণতাটা দূর করার জন্য সামাজিক স্তরে কি ধরনের পদক্ষেপ আসলে নিলে না, আমি বলি না, আমি একটা কথা প্রায়ই বলি, সেটা উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল প্রবলেম। আমাদের কোনো রাজনৈতিক সমস্যাই নেই, আমাদের সমস্যাটা কালচারাল, এবং কালচারাল প্রবলেমের গর্ভ থেকে সব রাজনৈতিক সমস্যার জন্ম হয়। উই নিড এ কালচারাল রেভলিউশন, কালচারাল মুভমেন্ট। কীরকম না কালচার, আমি বলি যেমন একটা উদাহরণ দিই আপনাকে, 2 নেত্রী, না, খালেদা এবং শেখ হাসিনা, 2 নেত্রী দীর্ঘদিন পরস্পর কথা বলেন নাই। এইটা পলিটিক্যাল প্রবলেম, এটা কালচারাল প্রবলেম। তো যেহেতু তারা কথা বলেন নাই, অনেক প্রবলেম আনরিজলভ থেকে গেছে। তারা যদি সবসময় কথা বলতেন, তাহলে কথার মধ্য দিয়ে একটা সলিউশন বের হয়ে আসতো, অনেক পলিটিক্যাল প্রবলেম সলভ হইতে পারতো। যেহেতু তারা দে কেপ্ট দেমসেলভস অ্যাপার্ট, হ্যাঁ, তো এটা ওইগুলি তো অ্যাড্রেস করা যায় নাই। তো ফলে এগুলি কালচারাল, এই আপনি যেটা বললেন, এটা কীভাবে সবাই, এটা একটা কালচারাল মুভমেন্টের ব্যাপার, পলিটিক্যাল মুভমেন্ট এটা হবে না। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের মুভমেন্ট কি শেষ পর্যন্ত মোমেন্টাম পায় বা টিকে থাকতে? রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, এবং রাষ্ট্রের অধিকর্তা যারা, তারা যদি প্রোগ্রেসিভ হয়, তারা দিতে অসুবিধা কি? তারা রাষ্ট্র স্পন্সর হইতে অসুবিধা তো নাই। এটা যে বিরোধী দল থেকে করতে হবে বা কালচারাল ফ্রন্টের যারা আছে তাদের করতে হবে, এমন তো কোনো কথা না। এটা একটা কি বলে যে ওয়াইড স্প্রেড, এটা একটা কি বলে যে হরাইজন্টাল, হ্যাঁ, একটা
মুভমেন্ট, হ্যাঁ, সেটা তো করা যাইতেই পারে, হ্যাঁ, এবং যদি গভর্নমেন্ট ইনিশিয়েট করে তাহলে আমরা সেখানে অংশ নিব। এক, এবার আসে জিও পলিটিক্স। এটা খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দি নেক্সট গভর্নমেন্ট হ্যাজ টু হ্যান্ডেল 3 big powers, 2 super powers and 1 semi super power. চায়না, আমেরিকা মানে সুপার পাওয়ার, ইন্ডিয়া হচ্ছে সেমি ধরেন আমি, রিজিওনাল পাওয়ার। Once again, 2 new actors have emerged, Turkey and Pakistan. They have involved in our domestic politics, তাই না? So you have to handle 5 countries, if not more. এটা, এবং এটা হ্যান্ডেল করতে গিয়ে আপনাকে তো মানে কাউকে যদি আপনি অ্যান্টাগনাইজ করে ফেলেন, কাউকে যদি রাইভেল বানায় ফেলেন, হ্যাঁ, তাহলে তো আপনার বিপদ। তাইলে আপনি কোন ধরনের সমস্যায় আছেন? সমস্যাটা, আপনি যে চায়নাকে কন্টেন্ট করতে চান, আমেরিকা উইল বি হোস্টাইল, আবার আমেরিকায় কন্টেন্ট করতে চাইলে চায়না উইল বি হোস্টাইল। তাইলে আপনার মাহবুব ভাই, আমি একটু যোগ করি। আপনি নিশ্চয়ই জানেন, মানে মার্কিন যেই অ্যাম্বাসেডর তিনি বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে সিনেটে তিনি যখন তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, তিনি বলছিলেন যে বাংলাদেশে ক্রমশ যে চাইনিজ প্রভাব বাড়ছে সেটাকে সীমিত করা তার অন্যতম একটা উদ্দেশ্য হবে। এক্স্যাক্টলি। শুনেন, এই বে অফ বেঙ্গল এই রিজিয়নে তো মেইন কন্ট্রিবিউশনটা কি? মানে মেইন কন্ট্রিবিউশনটা আপনার আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাই তো? এটা হচ্ছে মেজর বিগ পাওয়ারের মানে টাগ অফ ওয়ার যেটা। তো এখন আমেরিকা সবসময় চাইবে যে চায়না যাতে আপনার এই অঞ্চলে মাতব্বরি করতে না পারে এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যাতে আরও এক্সপ্যান্ড করতে না পারে, সবসময় চাইবে এটা। আবার চায়নাও চাইবে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার, সেখানে যাতে বাংলাদেশ ভারতের মানে প্রতিবেশীর দিক থেকে সাম্প্রতিক সময়ে অনেক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ার একটি সেন্টিমেন্ট অনেক বেশি কাজ করছে। নতুন সরকারকে আসলে ভারতের সাথে সম্পর্কটা কিভাবে দেখতে হচ্ছে? শুনেন, আমি বলি, আমরা যে পলিটিক্সে ইভেন চিফ অ্যাডভাইজার, তো হাউ ক্যান আই সে দ্যাট হি ইজ ওয়াইজ? হ্যাঁ, সে বিফোর মানে টেকিং ওভার পাওয়ার, উনি অন ওয়ে ফ্রম প্যারিস টু ঢাকা, উনি বলে দিলেন 7 সিস্টার আবার ডিস্টেবিলাইজ করে দিবি। এটা উনি বলতে পারেন না। এবং যে ইসলামিক সেন্টিমেন্ট ক্যাশ করার চেষ্টা করা হয়েছে তার নেতৃত্বে অনেকেই করছে। এটা দিস চাইল্ড লাইক এটা তো ইউ ক্যানট মানে ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া ইজ এ বিগার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ কি বলে যে স্ট্রঙ্গার নেশন দেন আস, তাই না? তো স্ট্রঙ্গারদের সাথে উইকারদের ডিপ্লোমেসিটা কী হয়? এটা তো উইপন দিয়ে আমরা পারবো না, তাই না? তাহলে আমাদের ডিপ্লোমেসিটা কী? আমাদের ডিপ্লোমেসি হচ্ছে যে অরিটরি, কথা, সেন্স অফ হিউমার দিয়ে তাকে গুড হিউমারে রাখা। অফকোর্স আমাদের ডিগনিটি, আমাদের প্রেস্টিজ, এটাকে ইকুয়াল ডিগনিটি, নিজের ন্যায্য হিসাবটা তো বুঝে নিতে হবে। ওটার ভিত্তিতে আমরা যাতে তাদেরকে দেখেন, আপনার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এবং হিউমার, সেন্স অফ হিউমার, এগুলি কিন্তু অনেক শত্রুতাকে কমিয়ে আনতে পারে, শত্রুকে বন্ধু বানাইতে পারে। আমরা পৃথিবী বিখ্যাত যে ডিপ্লোম্যাট যারা আছে, হেনরি কিসিঞ্জার ফর এক্সাম্পল, হ্যাঁ, তারপরে ধরেন আরও অনেকে আছে, তারা তো কথা দিয়ে অপোনেন্টকে জয় করছে, তাই না? মানে কূটনীতির ব্যাপারটাও আসলে তেমন। আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মানে সংক্ষেপে দেখেন, প্রথম কথা হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার, না, ইউ ক্যানট চেঞ্জ ইউর ফ্রেন্ড, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। সো ইট ইজ আওয়ার আয়রনি, উই আর ডেস্টাইন্ড টু হ্যাভ কি বলে এক্সপ্যানশনিস্ট নেইবার বা একটা হেজিমনিস্টিক নেইবার। এটা আমাদের, দিস ইজ আওয়ার আয়রনি। হ্যাঁ, তো যেহেতু এটা আয়রনি, উই ক্যানট অ্যাভয়েড ইট। আবার পৃথিবীর বর্তমান বাস্তবতাও তো অনেকটা এমনই। ধরেন আমেরিকার পাশের দেশ কানাডা, তারা এখন থ্রেট ফিল করছে। গ্রিনল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, চায়নাতে, এবার সাউথ আমেরিকান যেগুলো আছে, যেমন ধরেন যে ভেনেজুয়েলাতে, মানে এখন এইসব এভিনিউগুলোতে নতুন বাংলাদেশের নতুন যে সরকার আসছে, মানে তাহলে কি একটা ব্যাটল গ্রাউন্ডের ল্যান্ডমাইন ছড়ানো একটা রাস্তাতে হচ্ছে শেষ করতে চাই? হ্যাঁ, এরকমই। এবং এখানে তো আপনাকে এত ওয়াইজ হইতে হবে, আপনার ডিপ্লোমেসিটা
হায়েস্ট অর্ডারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে আপনাকে আপনাকে কোনো কাউকে হস্টাইল করা যাবে না, আবার আপনার স্বার্থ আদায় করতে হবে, এবং এইটা সব মিলিয়ে আপনাকে চলতে হবে। এবং এই যে নতুন আসছে টার্কি একটা ইনভলভমেন্ট হয়েছে, এইটা কি মানে নতুন সরকারের জন্য পাহাড় সম চ্যালেঞ্জ, এইটা বললাম তো, এইটা আই এম অ্যাফ্রেড। হ্যাঁ, কি হবে না হবে, আমি তো আই উইশ দে সাকসিড, হ্যাঁ, বাট আই ডোন্ট নো। না, এবং আসলে মানে দেশ হিসেবে এখানে সফল হওয়া ছাড়া আমাদের মনে হয় না অন্য কোনো অপশনও আছে। আমাদের কোনো চয়েস নাই, আমাদের অন্য কোনো চয়েসও নাই। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও মিলিত হব, কথা হবে, কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আমি আবারও আমার সহকর্মী জাকিয়ার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। আমি বিদায় নিচ্ছি আজল থেকে।